হাই কমিশনের লোকজন ওইখান থেকে আমাকে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, আমাকে মেরে ফেলবে, আমাকে ইমিগ্রেশন দিয়ে ধরিয়ে দিবে, আমার মাকে কল দিও, আমার বাবাকে কল দিও, আমাকে এত সনে গুম করা হয়েছে। এটা নিয়ে যারা প্রশ্ন তুলতেছেন এদের সম্বন্ধে আসলে আমার কোনো কথা নাই, কারণ এখানে ইলিয়াস আলীকে রাখা হয়েছিল, সোহেল আমাকে বলেছিল, বাড্ডা লিটনকে রাখা হয়েছিল, ইংলিশ মিডিয়াম স্কুলের টিচারকে রাখা হয়েছিল। আমার আম্মাকে বিভিন্ন সময় বিভিন্ন ভাষায় গালাগালি করতো পুলিশ। আমার আম্মা বয়স্ক মানুষ। যখন আমি নেত্র নিউজের সাথে যোগাযোগ হয়, তখন ওনারা মেবি আমার হোয়াটসঅ্যাপ বা আপনার ইমেল তারা হ্যাক করে রাখছিল মেবি। তো ওনারা বুঝতে পারে, তখন ডিজিএফআই লোক যায় আমার বাড়িতে, আমার আম্মাকে খুব থ্রেট করে, আমার ভাইয়াকে মেরে ফেলবে, পুলিশ দিয়ে ধরিয়ে দিবে, অনেক থ্রেট করে। তারপরে আপনার আমার পুরো পরিবারের যত মোবাইল ছিল সমস্ত লোকের মোবাইলগুলো হাতে নেয়, আমার নাম্বার কোনটা, আমি কোন নাম্বারে বাড়িতে যোগাযোগ করি, কার সাথে যোগাযোগ করি, আর আমার সাথে যেন কেউ যোগাযোগ না করে এই জন্য থ্রেট করা হয়। গাজীপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমার বাড়িতে যায়, তারা হুমকি দেয় আমার ভাইকে। কারা গিয়েছিল? এই আমাদের জেলা আওয়ামী লীগের, গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি তো আকামা মোজাম্মেল হক সাহেব ছিল, উনি কি গিয়েছিল? উনি না, মানে নরমাল নেতৃবৃন্দ আর কি, গ্যাংস্টার টাইপের যারা আর কি, বুঝতে পেরেছি, জি জি, ওদেরকেই পাঠানো হয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে, যে একেবারে নোংরা মন মানসিকতা এবং সন্ত্রাসী যারা, একেবারেই তারা ওপেন থ্রেট দিয়েছে, সমস্ত মোবাইলগুলো সব একত্রিত করে চেক করছে, আমার নাম্বার কোনটা, আমার আম্মাকে থ্রেট করছে যেন উনি আমার সাথে কথা না বলে, তারপরে যদিও আমি কল করি, কোন নাম্বারে কল করি এটা যেন তাদেরকে দেওয়া হয়, আরো অনেক কিছু বলছে তারা, যা যা থ্রেট দেওয়া দরকার, আমাকে মালয়েশিয়া থেকে নিয়ে যাবে, তারা নিয়ে গিয়ে হত্যা করবে, আমি সরকারের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাই, আমি মিথ্যা তথ্য দিচ্ছি, অনলাইনে অনেক কিছু লেখালেখি করি সরকারের বিরুদ্ধে, অনেক কিছু লেখালেখি করে। তখনও তো আসলে আয়নাগর সম্বন্ধে আমি জানতাম না, কারণ ওইটার নাম যে আয়নাগর এটা আমি তখনই জানতে পারছি যখন নেত্র নিউজের ইন্টারভিউটা আমার কমপ্লিট হয়। আমি তখনও জানতাম এটা গুমঘর। আর পরে আপনার যখন নেত্র নিউজে আমার ইন্টারভিউ শুরু হয়, মালয়েশিয়াতে হাই কমিশন থেকে আমাকে বিভিন্ন ভাবে তারা ধরার জন্য বিভিন্ন জায়গায় তারা এক ধরনের আপনি বলতে পারেন যে অপারেশন চালায়, মানে গোপনে এসে আমাকে খোঁজাখুঁজি করা হয় হাই কমিশন থেকে, আমার নাম জিজ্ঞেস করা হয় বিভিন্ন লোকের কাছে। তারপরে আমার পাসপোর্ট ওনারা আটকিয়ে দেয়, আমার পাসপোর্ট দেয় না, আমি পাসপোর্ট করতে পারি নাই। তারপরে আমার ফ্রেন্ড সার্কেল যারা এম্বাসিতে জব করতো ওনারা আমাকে তথ্য দিয়েছে আপনি এম্বাসিতে আসবেন না, যদি আপনি আসেন তাহলে আপনাকে এখানে ওরা বন্দি করবে, বন্দি করে আপনাকে দেশে প্রেরণ করবে। তারপরে আপনার আমার শ্বশুর টিভিতে উঠিয়ে নিয়ে যাওয়া হয়, তো বললাম আমি, আমার ওয়াইফকে উঠিয়ে নিয়ে যাবে, আমি এগুলো অনলাইনে বলা বলি করি তাহলে আমার ওয়াইফকে নিয়ে যাবে। তারপর এক পর্যায়ে আমার ওয়াইফ আমাকে ডিভোর্স দিতে বাধ্য হয়, ওনারা আসলে খুবই আতঙ্কিত হয়ে যায়। আমার আইনজীবীকে থ্রেট করা হয়, আমার আইনজীবী আমার মামলা যে চলমান ছিল উনি ওইটার কার্যক্রম বন্ধ করে দেয় ভয়ে, যখন ওনাকে ডিবিতে উঠিয়ে নিয়ে। ওনারা প্রশাসন থেকে কোনো মানে এমন কোনো কায়দা নাই যেটা দিয়ে থ্রেট করা হয় নাই, ওনারা ওনাদের সর্বোচ্চটা দিয়ে আমার পরিবারকে, আমার আত্মীয় স্বজনকে থ্রেট করে, এমনকি আমাকে বিভিন্ন সময় কল দিয়ে থ্রেট করা হতো আমার মেসেঞ্জারে। এক পর্যায়ে আমি ফেসবুক ওইটাও বন্ধ করে দেই, আমার অনেকগুলো আইডি ডিসেবল হয়ে যায়। এম্বাসিতে যখন পাসপোর্ট ইয়ে করে আমি ভিসা সংক্রান্ত জটিলতায় খুবই সমস্যায় ছিলাম। তারপরে এখানে আমাদের বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছিলেন প্রফেসর ওয়াহিদুজ্জামান অ্যাপোলো স্যার, উনি আমাকে সার্বিক সহযোগিতা করেন। তারপরে আমাদের সাবেক অ্যাম্বাসিডার ছিলেন মালয়েশিয়াতে খায়রুজ্জামান স্যার, উনি সেনাবাহিনীর একজন কর্মকর্তা ছিলেন, উনিও আমার সাথে যোগাযোগ করে, এম এ কাইয়ুম ভাই যোগাযোগ করে, মির্জা খোকন ভাই যোগাযোগ করে, বিএনপির অনেকেই, যেহেতু আমি মালয়েশিয়াতে দীর্ঘ একটা সময় রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম, আমার যুব দলের নেতৃবৃন্দ যোগাযোগ করে। এক পর্যায়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার ঘটনাগুলো শুনে, উনি আমার কাছ থেকে আমার বিস্তারিত শোনার পরে উনি নিজেও খুবই মর্মাহত এবং ব্যথিত হয়। তারপরে সব মিলিয়ে মানবাধিকার সংগঠনগুলো আমাকে সহযোগিতা করে, আমাকে বলে আমি যে তথ্যগুলো দেই সবার কাছে এগুলো ওনারা ইনভেস্টিগেশন করে। এক পর্যায়ে সবকিছু ইনভেস্টিগেশন করার পরে নেত্র নিউজ আমার এই নিউজটা আপনার প্রথম আয়নাগর প্রথম পার্ট যেটা এটা রিলিজ করে, এটা রিলিজ করে 2022 সালে। 22 সালের আগস্টের
সম্ভবত 15 তারিখে, জি 16 আগস্ট 2022 সালের আগস্টের 16 বা 17 তারিখে আমি বুকিট বিনটাকে জানাই। হাই কমিশনের লোকজন ওইখান থেকে আমাকে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, বলে আপনার সাথে কথা আছে। আমি মালয়েশিয়া তো এই নিউজের ইন্টারভিউ যেদিন থেকে শুরু করি, আমি তখনও ফেরারি হিসাবে এখানে ছিলাম। ওনারা এমন কোনো হুমকি দামকি নাই। মালয়েশিয়া আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী, এই সন্ত্রাসীরা বিভিন্ন সময় আমাকে কল দিয়ে, বা আমি যে এরিয়াতে থাকি এইখানে এসে আমাকে খুঁজতো, আমাকে মেরে ফেলবে, আমাকে ইমিগ্রেশন দিয়ে দৌড়িয়ে দিবে। মানে একেবারে কি বলবো, এরা যে কতটা হিংস্র, কতটা নোংরা, এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। সেলিম ভাই, মালয়েশিয়ার মতো একটা দেশে এরা আমাকে হত্যার হুমকি দিবে। জি আমরা আবারও আপনাকে ওই রিপিট প্রশ্নই করতে হচ্ছে। এই যে প্রধান উপদেষ্টা সহ সরকারের একটা অংশ আয়নাগর পরিদর্শন করে আসলেন, এই আয়নাগর পরিদর্শন করে আসার সময় অনেকগুলো প্রশ্ন কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন, বিভিন্ন সুশীল সমাজ থেকে অনেকগুলো প্রশ্ন এসেছে মনে হয়, যে আয়নাঘরের আপনারা যে বর্ণনা দিয়েছিলেন খুবই অন্ধকার, খুবই একটা ভয়ঙ্কর জায়গা, কিন্তু এখানে রং করা চকচকে, বাট বর্ণনাগুলো মিলতেছে না। এটা অনেকে বলতেছে যে সংস্কার হয়েছে, সেটা হয়তো আপনি বলবেন। আর আরেকটা বিষয় যেটা, যে এটা তো আগেও বলেছিলাম যে আপনি ভিডিও বা ছবিতে যা দেখেছেন, তাকে আপনি যে 1-1.5 মাস গুম ছিলেন, সেটার সাথে কোনো মিল পান কোনো অংশে, কোনো দিকে? আমি আমার জায়গা থেকে স্পষ্ট করে আপনাকে বলতে চাই, এবং যারা প্রশ্ন তুলতেছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, 2022 সালে যখন আমাদের এই নিউজটা পাবলিশ হয়, এই আয়নাগর সম্বন্ধে আমি জাতির সামনে উপস্থাপন করি, আমার মনে হচ্ছে ওই দিন থেকেই এটা সংস্কার কাজ চলমান ছিল। আমি যে তথ্যপত্রগুলো দিই, ওয়ালে লিখনি, বিভিন্ন লেখা লিখে রাখতো বিভিন্ন জনে, বাড়ির ফোন নাম্বার লিখে রাখতো, তার অ্যাড্রেস লিখে রাখতো, তার নাম কি এটা লিখে রাখতো, আমার মাকে কল দিও, আমার বাবাকে কল দিও, আমাকে এত সনে গুম করা হয়েছে, আমাকে ডিজিএফআই উঠাই আনছে, আমি একজন নিরপরাধ মানুষ, আমাকে সরকার এখানে বন্দি করে রাখছে, আমার পরিবারকে কেউ জানিয়েন আমি এখানে বন্দি আছি, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে সুপারিশ করে যেন আমাকে ডিজিএফআই এর হাত থেকে আমাকে মুক্ত করে নিয়ে যায়, এখানে জীবিত আসে মৃত ফেরত যায়, ওয়ান ওয়ে রাস্তা, এরকম হাজারো কথা আমি বলেছি। এটা 2022 সালে। তো এই ঘটনাগুলো তো স্পষ্ট। আপনি এখন যারা প্রশ্ন তুলতেছে যে ওয়ালগুলা নতুন রং করা, হ্যাঁ, আমরা বলার পরে সরকার, তৎকালীন স্বৈরাচার সরকার এবং যারা এর সাথে জড়িত ছিল, সেই সকল প্রশাসনের সন্ত্রাসী কর্মকর্তারা, অসাধু কর্মকর্তারা, স্বৈরার শাসকরা, এইগুলা যেন জাতির সামনে উপস্থাপিত না হয় এবং তাদের তথ্যপত্রগুলা যেন প্রকাশ্যে না আসে, এই জন্য তারা এগুলো সংস্কার করতেই পারে। ওয়ালে রং করা, পুটিন ডালা, নতুন করে ওয়াল নির্মাণ করা, টয়লেট ভেঙে ফেলা, মাঝখানের ওয়াল ভেঙে ফেলা, এটা তো খুব বড় একটা কাজ না, এটা অল্প সময়ের মধ্যেই করা যায়। এটা নিয়ে যারা প্রশ্ন তুলতেছেন, এদের সম্বন্ধে আসলে আমার কোনো কথা নাই, কারণ এদের মন মানসিকতা কতটা নিচে নামলে, মানুষ কতটা নিচে নামলে এই ধরনের জঘন্য একটা ঘটনা, একটা অবৈধ সরকার, একটা স্বৈর শাসক ঘটানোর পরে কিছু লোক সেই স্বৈর শাসক সমর্থনের জন্য, সমর্থন করতে গিয়ে এগুলাকে মিথ্যা বলে জাতির সামনে হাস্যরসের গল্প বানাচ্ছে। আমি তাদেরকে ধিক্কার জানাই আপনার মাধ্যমে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে আপনারা প্রশ্ন তুলতেছেন 2022 সালে যখন আমি জাতির সামনে বলেছিলাম, তখন কেন আপনারা সেই আয়নাঘরে যান নাই? আওয়ামী লীগ কেন তখন এটা খুলে দেখায় নাই যে ওয়ালের মধ্যে লেখা না, এইখানে কোনো আসামি বন্দি না? আমি যে সোহেলকে দেখে আসছি, সোহেলের সাথে কথা বলছিলাম আয়নাঘরে, এখানে ইলিয়াস আলীকে রাখা হয়েছিল, সোহেল আমাকে বলেছিল, বাড্ডা লিটনকে রাখা হয়েছিল, ইংলিশ মিডিয়াম স্কুলের টিচারকে রাখা হয়েছিল, শত শত মানুষের কান্না আমি শুনতে পেয়েছিলাম। যখন আমি এটা বলেছিলাম, 2022 সালে যখন জাতি শুনতে পেয়েছিল আমার কণ্ঠ থেকে যে আমাকে গুম করে রাখা হয়েছিল, এইখানে আয়নাঘর আছে, তখন কেন আওয়ামী লীগের লোকজন ওই জায়গাটা সকলের জন্য উন্মুক্ত করে নাই, খুলে দেওয়া হয় নাই? কেন কেন জুডিশিয়ালি ম্যাজিস্ট্রেট বা রাষ্ট্রের সর্বোচ্চ যিনি ছিলেন রাষ্ট্রপতি, ওনারা কেন সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদেরকে সেখানে প্রবেশ করার অনুমতি দেয় নাই? যদি তারা সঠিক থাকতো,
এবং তারা যদি তাদের এখন যারা বক্তব্য তুলতেছেন, মিথ্যা বলতেছেন, তারা যদি সত্য হতেন তাহলে তো সেই দিনই এটা খুলে দিতেন জাতির জন্য, সাংবাদিকদের জন্য, মানবাধিকার কর্মীদের জন্য। আমাদের নিউজ যখন পাবলিশড হয়, আমি আপনাকে কোড আনকোড বলতে পারি, মানবাধিকার সংগঠন দাবি জানিয়েছিল যে যে আয়নাগর নেত্র নিউজের মাধ্যমে উপস্থাপিত হয়েছে জাতির সামনে, সেটা যেন উন্মুক্ত করা হয়, মানবাধিকার কর্মীদেরকে যেন সেখানে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়, রাষ্ট্রের সর্বোচ্চ সুশীল সমাজকে যেন সেখানে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়। কিন্তু তৎকালীন স্বৈরাচার শাসক তো দেয় নাই, প্রশাসন দেয় নাই, ডিজিএফআই দেয় নাই, কোনো কিছু এখানে ডিবেট করতে আসি নাই। আমি আপনার মাধ্যমে শুধু বলতে চাই, আমি যে মানুষগুলাকে, যাদের কান্না শুনেছি, যাদের সাথে আমি কথা বলেছি, সেই মানুষগুলাকে ফেরত পাওয়ার জন্য আমি আমার জায়গা থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব আমার জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত। আমি বর্তমান সরকার বুঝি না, এবং আমি যে দল করি বিএনপি, সেই সরকারের কথাও আমি বুঝি না, এবং অবৈধ সরকারের সাথেও আমি ডিবেট করব না। আমি শুধু বলবো, যে মানুষগুলোকে সেইখানে গুম করা হচ্ছিল, যে মানুষগুলো কথা বলেছি, যাদের কান্না আমি শুনেছি, যারা ওইখানে নির্যাতনের শিকার হয়েছে, আমি সেই মানুষগুলোকে ফেরত চাই। ওয়াল সংস্কার হয়েছে করে এটাকে জাদুঘর বানানো হয়েছে, আমার এতে কিচ্ছু আসে যায় না। আমি শুধু, আমি নির্যাতিত হয়েছি, এটার বিচার চাই। আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, আমি ক্ষতিপূরণ চাই। আমি যে মানুষগুলাকে ওইখানে কান্না করতে শুনেছি, আমি সেই মানুষগুলার পরিবারের সদস্য দাবি করে আমি সেই মানুষগুলার মুক্তি চাই, আমি সেই মানুষগুলাকে ফেরত চাই। আমরা হয়, আমি সেই নির্যাতিত, নিপীড়িত, গুম হওয়া মানুষদের পরিবারদেরকে সাথে নিয়ে আমি বাংলাদেশে আন্দোলন করব। আমি রাজপথে বসে যাব, প্রয়োজনে আমি যে আয়নাঘর এখন আপনারা দেখতেছেন, সেই আয়নাঘরের সামনে আমি অনশনে বসে যাব ইনশাআল্লাহ। আমি আমার জীবন দিতে প্রস্তুত আছি। আমি সেদিন নেত্র নিউজে কথা বলার জন্য নিজেকে প্রস্তুত করেছিলাম, আমি সেদিন শাহাদাত বরণ করার জন্য প্রস্তুতি নিয়ে আমি জাতির সামনে আমার মুখপত্র উন্মুক্ত করে আমি কথা বলেছিলাম। আমাকে নেত্র নিউজ থেকে বলা হয়েছিল যে আপনি আপনার মাস্ক ইউজ করে কথা বলেন। তো আমি বলেছিলাম যে দেখেন, আমি অপরাধী না, আমি অপরাধের সাথে সম্পৃক্ত না, আমি একজন নিরপরাধ প্রবাসী ব্যবসায়ী। আমি বলেছি যে আমি বাংলাদেশে যদি রাগের বশবর্তী হয়ে কোনো একটা মাসিকে মেরে থাকি, কেউ যদি প্রমাণ দিতে পারে, তাহলে আর যা সাজা হবে আমি মাথা পেতে নেব। আর মানুষের কথা তো এটা অন্য বিষয়। আমি তো আমার জায়গা থেকে সেলিম ভাই, আপনার কথাটা মনে হয় আমরা বুঝতে পেরেছি যে আপনি যে দাবিটা তুলেছেন, আমি যদি অপরাধী হতাম তাহলে তো আমি পালিয়ে যেতাম। আমি যদি মিথ্যা বলতাম তাহলে তো আমি আয়নাঘরের ব্যাপারে 2024-এ হাসিনার পতন হওয়ার পরে বলতাম, আমি তো 2022 সালে বলতাম। আমরা মনে হয় আপনার দাবিটা বুঝতে পেরেছি যে যারা আয়নাঘরে বন্দী ছিলেন এবং যারা আয়নাঘরে বন্দী আছেন, আপনি সবার সন্ধান চাচ্ছেন। বা আপনার লিখনির কথা বলতেছে, চেয়ারের কথায় প্রশ্ন তুলতেছে। 2022 সালে কেন তারা প্রশ্ন তুলে নাই যে আয়নাঘর এখানে নাই? মানবাধিকার কর্মী, সাংবাদিক আপনারা যারা আছেন, আপনাদের জন্য কেন তারা ওইখানে প্রবেশ করার জন্য অনুমতি প্রদান করে নাই? আমার প্রশ্ন এটা। আজকে যারা প্রশ্ন তুলতেছেন চেয়ার নিয়ে, অনেক সাদা রং নিয়ে, তারা ওইদিন কেন প্রশ্ন করে নাই যে আপনি এটা আমরা করে দিয়েছি, আপনারা আসুন, আপনারা দেখেন, এক মোহাম্মদ সেলিম যা বলতেছে সব মিথ্যা। সেলিম ভাই, আমরা যদি এক কথায় বলি, এক কথায় যদি আমরা আপনার কথাটাকে বলি, আপনি শুনতে পাচ্ছেন? এক কথায় যদি বলি যে গুম হওয়া সকল ব্যক্তিদের সর্বশেষ কি অবস্থা, তারা কি আদৌ জীবিত আছে কিনা মৃত আছে, তারা কোথায় আছে, এটা সন্ধান আপনি চাচ্ছেন, এই তো? অবশ্যই। জি জি। সেলিম ভাই, আরেকটা সন্ধানই না, আমি আপনাকে আমি আপনার মাধ্যমে জাতিকে এবং বর্তমানে যারা দায়িত্বে আছেন, উপদেষ্টা যারা দায়িত্বে আছেন, সবার প্রতি আমি সম্মান রেখে আমি বলতে চাই, রাষ্ট্র আমাকে নিরাপত্তা দেবে, রাষ্ট্র আমাকে ঝুঁকিতে ফেলতে পারে না। রাষ্ট্র আমাকে ভরণ পোষণ দেয় নাই, সুতরাং রাষ্ট্রের কোন ভুল সিদ্ধান্তে, আপনি কি আবার শুনতেছেন? জি জি, শুনছি ভাই। আর রাষ্ট্র আমাকে বিপদে ফেলতে পারে না, রাষ্ট্র আমার উপর জুলুম করতে পারে না, রাষ্ট্র আমার অর্থ লুটপাট করতে পারে না, রাষ্ট্র আমাকে এবং আমার পরিবারকে
নির্যাতন নিপীড়ন করার এখতিয়ার রাখে না, কারণ আমরা রাষ্ট্রের সামনে অপরাধী ছিলাম না, আমরা অপরাধ করি নাই। একজন নিরপরাধ প্রবাসী ব্যবসায়ীকে বা উঠিয়ে নিয়ে গুম করে রেখে নির্যাতন করে পরিবারের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তাকে জেলে নিক্ষেপ করা হয়। পুনরায় আমার জামিন বাতিল করে আমি যখন মালয়েশিয়াতে পালিয়ে আসি, তখনও তারা আমার পিছু ছাড়ে নাই। তাদের ভয় ছিল আমি যদি এই কথাগুলো জাতির সামনে বলি, তখন তাদের ক্ষমতার মস্তক হয়তোবা ভেঙে চুরমার হয়ে যাবে।